আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের অর্ধেকের বেশি জনতার দাবি মানে সবসময় আমায় লিখে থাকেন যে শেখ হাসিনা আমাদের আপা কবে ফিরবেন। তবে 6-7 এই দুদিন লন্ডনে একটা বৈঠক আছে। এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। খলিলুর রহমানকে খুব একটা বিশ্বাস করেন না আমাদের তারেক রহমান, কারণ খলিলুর রহমান একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে যে এই যে ইউনূস যে এটা চুক্তিটা করেছে আমেরিকার সঙ্গে, সেই চুক্তি নাকি এনসিপি এবং জামাত জানতো। এই যে 2 নম্বরই করে তার ঘরের কথা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া, সেটা এখন কেউ ভালোভাবে নিচ্ছে না, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটাই ঘটনা। তো যাই হোক, তাই জন্য তার পেছনে হুমায়ুন বলে একজনকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে হুমায়ুন, এই হুমায়ুন তো হচ্ছে তার সঙ্গে লেজুর হয়ে যাচ্ছে। এখন এই যে সাইড লাইট বৈঠক যেটা হবে বলে ডেকে পাঠিয়েছে জয়শঙ্কর, যে আপনাদের দেশে এখন বলে পাঠানো হচ্ছে জয়শঙ্করজির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর জয়শঙ্করজি না ডাকলে জয়শঙ্করজির সঙ্গে দেখা হয় না। জয়শঙ্করজি যখন খলিলুর দেশে এসেছিলেন, তখন জয়শঙ্কর নানান কাজে ব্যস্ত ছিলেন, ওই জন্য জয়শঙ্কর দেখা করতে পারেননি। এবারে তাই লন্ডনে বৈঠক যখন হচ্ছে, তখন জয়শঙ্করজি বলেছেন আপনি আসুন, এসে আপনার সঙ্গে আমি 10 মিনিট কথা বলবো, সাইড লাইনে কথা বলে আপনার সঙ্গে কিছু বিষয় নিয়ে ব্যক্তিগত আলাপের প্রয়োজন রয়েছে। তা এই যে হুমায়ুন সঙ্গে যাচ্ছে, এই হুমায়ুন তিনি সেই বৈঠকে থাকবেন কি না সে ব্যাপারে কিন্তু খুব অনিশ্চয়তা আছে। এবং জয়শঙ্করজি হয়তো অ্যালাউ নাও করতে পারে। জয়শঙ্করজি বলতে পারেন যে আমি ডেকেছি ডক্টর খলিলুর রহমানকে, এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, তার অনুমতি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হতে পারে না। এবার 6-7 তারিখের এই যে সম্ভবত 7 তারিখেই এই যে বৈঠকটা হবে, সেই বৈঠকের প্রধান এজেন্ডা কি? প্রধান এজেন্ডা হচ্ছে এই যে আইসিটিতে যে মামলা হয়েছিল, দুখানা না, পরপর অনেকগুলো মামলা হয়েছে, তার মধ্যে প্রধান দুটো হচ্ছে, এক হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এবং 2 তার দলকে আজীবনের জন্য ব্যান করে দেওয়া। আর এই যে দুটো আছে, এই দুটো হচ্ছে 10টা শর্তের মধ্যে প্রধান দুটো শর্ত। এটা আমি আগেও বলেছিলাম। 3 নম্বর শর্ত নিয়ে গিয়ে আলোচনা করেছিলেন, তাতে কিন্তু ভারত সন্তুষ্ট হয়নি। ভারত বলে দিয়েছিল প্রথম দুটো শর্ত নিয়ে কথা না বললে তৃতীয় চতুর্থ পঞ্চম সেই কোনো শর্ত নিয়েই আমরা আলোচনা সন্তুষ্ট হব না। ফলে প্রথম দুটো আলোচনা নিয়ে আরো ব্যাপারে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে আসবেন। সেইটা সিদ্ধান্ত হয়েছে কিনা সেটাই এখন খলিলুর রহমানকে গিয়ে বলতে হবে। সরি, তবে যেটুকু খবর পেয়েছি, সরকারের আভ্যন্তরীণ যে বৈঠক যেগুলো হয়েছে, সেখানে নীতিগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তার সিদ্ধান্তের ওপরেই ওই যে নতুন যিনি এখন আমরা আইসিটি যে নতুন যে মামলার যিনি করছেন, নামটা ভুলে কিনা, ওখানে লেখা রয়েছে, এখন বার করতে হবে। তো তিনি এখন বলেছেন যে মামলায় অনেক অসঙ্গতি রয়েছে, আমরা এই মামলা স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। তা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ তো পেয়ে যাবে। স্থগিতাদেশ পেয়ে গেলে তাড়াতাড়ি এই মামলা গুটিয়ে ফুটিয়ে নিয়ে এবার শেখ হাসিনার দেশে ফেরার দিন ঠিক করে সরকার আমাদের জয়শঙ্করকে জানাতে হবে। আর তৃতীয় একটি বিষয়ে হেল্প চাওয়া হয়েছে ভারতবর্ষের। তার আগে বলে নিই, তৃতীয় বিষয় হেল্প চাওয়ার থেকে তার আগে বলে নিই, পল কাপুর আপনার দেশে আছেন।
এই পল কাপুর তো অনেক কথাবার্তা বলেছেন, অনেক মিটিং করেছেন, জামাতের সঙ্গে মিটিং করেছেন, বিএনপির সঙ্গে মিটিং করেছেন, অনেক নেতাবেতার সঙ্গে মিটিং করেছেন। যখন এনসিপির কথা আসে তখন উনি পরিষ্কার বলে দেন যে এনসিপির সঙ্গে কোনো বৈঠক আমি করব না। কেন করবেন না? তিনি করবেন না এই কারণে তার কাছে এনসিপি হচ্ছে একটা সন্ত্রাসবাদী সংগঠন। অর্থাৎ এনসিপি যদি সন্ত্রাসবাদী সংগঠন হয়, এনসিপির নেতাকে, এনসিপির পৃষ্ঠপোষককে ইউনূস, তাহলে ইউনূসও বকলমে একজন সন্ত্রাসবাদী, সেটা ইউএস পরিষ্কার বলে দিল। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনি 1 বছরের জন্য আপনি ভিআইপি দিয়ে রাখুন, আর মানে ওই এসএফ মোড়ে আপনি যাতায়াত করুন। 1 বছর তো আপনার কাটবেই। 1 বছর আগে কি হয় দেখুন, আর 1 বছর বাদে আপনার যখন কোনো এসএফ থাকবে না, তখন আপনার কি দশা হবে সেটা ভাবুন। প্রতিদিন একটা করে চলে যাচ্ছে, কেউ জানতে পারছে না, একটা করে দিন পার হয়ে যাচ্ছে, আর 1 বছর বাদে কি অবস্থা হবে সেটা আপনারা দেখবেন। এবার যেটা চতুর্থত যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ভারতবর্ষের কাছে একটা হেল্প চাওয়া হয়েছে। হেল্প কি? এই যে সংকট যেটা স্থির হয়েছে, মানে সামনে এসছে, যে একেবারে কানপট্টিতে রিভলভার রেখে একেবারে ট্রাম্প যে চুক্তিটা করেছেন, সেই চুক্তি থেকে কি করে বেরিয়ে আসা যায়। যদিও এক্সিট ক্লজ রয়েছে, সরি, এক্সিট ক্লজ অনুযায়ী আপনারা যদি এখন বলেন যে আমরা এক্সিট ক্লজ অনুযায়ী আমরা বের হব, ট্রাম্পের মতো যে মানুষ, যিনি স্বপ্নে যুদ্ধ দেখে তিনি হঠাৎ করে লাফিয়ে তিনি ইরান দখল করতে যান, এখন পেঁচে পড়ে গেছেন, এখন রোজ মানে বয়ান বদলাচ্ছেন। তো যাই হোক, একটা নেভার এন্ডিং যুদ্ধে জড়িয়ে পড়েছেন। আমি রাত্রিবেলা বলবো কিরকম তার অবস্থা, এখন লেজে গোবরে করা অবস্থা। তো যাই হোক, এখন সেইখানে যদি আপনারা বলেন যে আমি ওই ক্লজ অনুযায়ী আমি বেরিয়ে যাব, এক্সিট ক্লজ অনুযায়ী, তাহলে ওই ট্রাম্প বাবু কিন্তু আপনার ঘাড়ে এসে বসবে, এবং ওই বলা তো যায় না, ওই মাদুরোর মতো হয়তো তারেক রহমানকে হয়তো ঘাড়ে টিপে হয়তো তুলে নিয়েও যেতে পারে। কোনো বিশ্বাস নেই, কারণ উনি পারেন না এমন কোনো কাজ কিন্তু নেই, এটা উনি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। ফলে খুব যদি বাড়াবাড়ি করতে না করে, এখন যদি ভারতবর্ষের কাছে, আমি বরাবরই বলেছি যে এইখান থেকে একমাত্র বাঁচাতে পারে ভারতবর্ষ, এবং একমাত্র ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ এখনো পর্যন্ত কারুর বিরুদ্ধে, কারুর পক্ষে কোনো রায় দেয়নি। ভারতবর্ষ বরাবরই বলেছে যে আমরা শান্তির পক্ষে, আমরা আলোচনার পক্ষে। সেটা ইউএসকেও বলেছে, সেটা ইসরায়েলকে বলেছে, সেটা রাশিয়াকে বলেছে, সেটা ইরানকে বলেছে, সেটা সবাইকে বলে বেড়ায় যে আমরা শান্তির দেশ, বুদ্ধের দেশ, আমরা আলোচনায় বিশ্বাসী, আমরা শান্তির পক্ষে। তো যথারীতি আমাদের ওপরেতে কারোর আক্রমণটা সরাসরি এসে পড়বে না। যদিও আক্রমণ মানে আজ দোরগোড়ায় আমরা পাচ্ছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায় কি করে সেটাও ভারতবর্ষ চিন্তা ভাবনা করছে। কিন্তু আপনাদের কি হবে? সুতরাং ভারতবর্ষের সঙ্গে ভালো যোগাযোগ রাখুন, রাখলে পরে যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর শেখ হাসিনাকে দেশে ফেরার সর্বাত্মক ব্যবস্থা আপনারা করে দিন। ডেট বলে দিতে হবে যে এই ডেটের মধ্যে শেখ হাসিনাকে আমরা দেশে ফেরানোর ব্যবস্থা করছি, তার প্রতিটি সুরক্ষার ব্যবস্থা করে। যদিও ভারত সুরক্ষা দেবে, ভারতের সুরক্ষা ওদের ওপরে বিশ্বাস করবে না, ভারত নিজস্ব সুরক্ষা দেবে। তো যাই হোক, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে পরে এই দ্বিতীয় যেটা আছে, এই ইউএস এর ব্যাপারটা থেকে আপনাদের হয়তো উদ্ধার করলেও ভারত উদ্ধার করতে পারে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট পল কাপুর গত মঙ্গলবার ঢাকা সফরে এসেছেন। তার এই সফরটি কি নিছক শুভেচ্ছা সফর?
সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা, নাকি আরো কোনো গোপন উদ্দেশ্য আছে? পল কাপুর যখন ঢাকা সফর করছেন তখন অনেকটা হাতে হাড়ি ভেঙেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। গত মঙ্গলবার দুদিনের সফরে এসেছেন পল কাপুর। তার যে সময়ে আসার কথা ছিল তার ১.৫ ঘন্টা আগে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং তাকে রিসিভ করবার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের, কিন্তু ১.৫ ঘন্টা আগে আসবার কারণে তাকে এয়ারপোর্টে রিসিভ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তা। তিনি সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার রাতেই তার ফিরে যাবার কথা। তিনি বাংলাদেশ আসার আগে দিল্লি হয়ে এসেছেন। স্বভাবতই এটা নিয়েও একটা আলোচনা হচ্ছে, বাংলাদেশে তিনি আসলে কেন এসেছেন। এই নির্বাচনের পরে এই প্রথম আমেরিকার এই উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি সফরে এলেন। এটা কি স্রেফ শুভেচ্ছা সফর? যেহেতু তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসেননি দায়িত্ব গ্রহণের পরে, তো ন্যাচারালি বাংলাদেশে কাজের অন্তর্ভুক্ত একটা এলাকা, তো বাংলাদেশে তিনি আসতেই পারেন। তিনি আসার পর থেকেই কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন, মন্ত্রীদের সাথে দেখা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার আজকে দেখা হয়েছে। তো মন্ত্রীদের সাথে তিনি বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি গত ৯ ফেব্রুয়ারি নির্বাচনের আগে তড়িঘড়ি করে আমেরিকার সাথে স্বাক্ষরিত যে বাণিজ্য চুক্তি, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এবং গোপন বাণিজ্য চুক্তি, সেটি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সাথে। অনেকেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে নির্বাচনের আগে একটি অনির্বাচিত সরকার কেন তড়িঘড়ি করে একটা বাণিজ্য চুক্তি করলো, তাও ৩ দিন আগে। এটা তো তারা তো ওয়েট করতে পারতো যে নির্বাচিত সরকার এসে এই চুক্তিটা সই করবে। কিন্তু ডক্টর খলিল, বর্তমানে যিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বিএনপি সরকারের, তিনি কিন্তু হাতে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন এই চুক্তিটি স্বাক্ষর করবার আগে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করেছে এবং তাদের সম্মতির ভিত্তিতেই ডক্টর ইউনূস সরকারের প্রতিনিধি এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এটাকে বলা হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ এটা একটা গোপন বাণিজ্য চুক্তি। কিন্তু আমেরিকাই ৮ পৃষ্ঠার এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। সুতরাং আমেরিকাই এটি প্রকাশ করেছে, এটা আর গোপন নেই। এটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকেই কিন্তু এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং আজকে যখন আমরা দেখছি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনিও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন করতে পারছে না। ব্যবসায়ীরা ইতিমধ্যেই আলোচনা তুলেছে, যে শর্ত আছে, আমাদের সামান্য 1% ট্যারিফ কমিয়েছে, সেই ট্যারিফ নিয়ে আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ট্রাম্প যে ট্যারিফ বাড়িয়েছে সেটা বাদ। সুতরাং ট্যারিফ নিয়ে যে আমরা এত লাফালাফি করলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আদালতে এই মুহূর্তে নেই, কিংবা সেটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমরা আসলে কি পেয়েছি? $350 কোটি কৃষিজাত পণ্য বাংলাদেশে আসবে আমেরিকার থেকে। তার মধ্যে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্টও আছে। আমার বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি তাতে ভবিষ্যতে হুমকির মুখে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই, বরং এই আশঙ্কা বা অনেকের মধ্যেই দেখা দিয়েছে যে এর ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাদের কাছ থেকে সয়াবিন তেল কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে গম কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস কিনবো বেশি দামে। তো এত দাসখত দিয়ে কেন এই চুক্তিটা সই করলো? এবং এই চুক্তিতে বিএনপি এবং জামাত দুটো পার্টি এগ্রি করেছে। সো এটা যে আমরা ডক্টর ইউনূসকে যে ব্লেম করবো সেই উপায় নেই। অনেকেই বলছেন এটা একটা দাসত্বের চুক্তি করেছে। সারা জীবন তো শুনলাম যে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে গোলামির চুক্তি করছে, কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাইতে পারলো না যে আওয়ামী লীগ সরকার কোন চুক্তিটা করেছে যেটা গোলামির চুক্তি ভারতের সাথে। কিন্তু এখন আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশটাকে বিক্রি করতেও সামান্য দ্বিধান্বিত হলেন না বিএনপি এবং জামাত।
আমার খুব শেখ হাসিনার কথা মনে পড়ে। শেখ হাসিনা কিন্তু প্রকাশ্যেই বলে গেছেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপ দেবেন না, তিনি দেশের স্বার্থ বিদেশের হাতে বিক্রি করবেন না, আমেরিকার হাতে বিক্রি করবেন না। তো দেশ বেচবেন না বলে যে নেত্রী একটা শক্ত অবস্থান নিল, আজকে সেই নেত্রী নিজেই দেশ ছাড়া, আর যারা দেশটাকে দাসত্বের শৃঙ্খল পরিয়ে ক্ষমতার লোভে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিচ্ছে, তারা আবার ভারত নিয়ে বড় বড় কথা বলেছে অতীতে। এখন কথা হলো যে পল কাপুর কি শুধুমাত্র এই বাণিজ্য চুক্তি আর শুভেচ্ছা সফরের জন্য এসেছে? আরো দুটো সামরিক চুক্তি তারা বাংলাদেশের সাথে স্বাক্ষর করতে চায়। এই দুটো চুক্তির একটি হলো ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই চুক্তির অধীনে আমেরিকা ঢাকা এবং কক্সবাজারের এয়ারপোর্ট ইউজ করতে পারবে, তাদের যুদ্ধ বিমান এবং অন্যান্য বিমানের জ্বালানি রিফুয়েল করতে পারবে, প্রয়োজনে তারা কক্সবাজার এবং কুতুবদিয়ায় সাময়িকভাবে ঘাঁটি করতে পারবে ইউএস মেরিন সেনারা। আরেকটা চুক্তি তারা করতে চায় GSOMIA, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এই GSOMIA তারা 2019 সালে এবং 2022 সালে দুইবার তারা চেয়েছিল, শেখ হাসিনার সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল এই চুক্তিটি সই করার। এই চুক্তির অধীনে হলো যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সকল ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করা হবে, মানে বাংলাদেশের সব তথ্যে আমেরিকার অ্যাক্সেস থাকবে। এবং মিডল ইস্টে যেসব কান্ট্রি আছে যাদের যেখানে আমেরিকান মিলিটারি বেজ আছে, সব দেশের সাথেই কিন্তু এই আকসা আর GSOMIA চুক্তি স্বাক্ষর করা আছে, কিন্তু শেখ হাসিনার সরকার এই GSOMIA চুক্তিতে স্বাক্ষর করে নাই। এমনকি যে বাণিজ্য চুক্তিতে সমর্থন দিয়েছিল, সম্মতি দিয়েছিল বিএনপি এবং জামাত, সেই চুক্তির বিষয়ে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধির সাথেও মিটিং করেছিল ফেব্রুয়ারির শুরুতে। আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে তারা মিটিং করেছিল। আওয়ামী লীগ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এই বাণিজ্য চুক্তির সকল শর্ত মেনে নেওয়া সম্ভব নয়, এর মধ্যে অনেকগুলো চুক্তি আছে যেগুলো পুনর্বিবেচনা করা উচিত, ভেবে দেখা উচিত, কারণ সেগুলো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। বর্তমানে কি প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগ আছে, সেই অবস্থায়ও কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থের বিষয়ে নেগোশিয়েট করেনি, যেটা এই বিএনপি এবং জামাত করেছে। আজ বৃহস্পতিবার মূলত পল কাপুর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, বিএনপির সাথে মিটিং করেছে। আজকে তাদের এনসিপির সাথে একটা মিটিং করার কথা ছিল। অনেক আগেই, পল কাপুর আসার আগেই তো এই সফরসূচি নির্ধারিত হয়েছিল, তখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল। ইউনূস সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে এনসিপি সংসদ নির্বাচনে অনেকগুলো সিট পাবে, তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী হবে, তরুণ মন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এরকম একটা ধারণা দিয়ে তাদের সফরসূচিতে রাখা হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতায় যখন দেখা গেছে যে এনসিপি মাত্র 6টা সিট পাইছে সংসদে, তার মধ্যে 4টা আবার নেগোশিয়েট করে নেওয়া, সেখানে তারা যেতে নাই। আপনারা জানেন যে এই নির্বাচনে অনেকগুলো সিট নেগোশিয়েট করে ভাগাভাগি করে নিছে এবং এদের কোনো পাবলিক বেজ নাই। এ কারণে শেষ মুহূর্তে এনসিপির সাথে তারা মিটিংটা বাতিল করেছে। এর আওয়ামী লীগের সাথে ভার্চুয়ালি একটা মিটিং হওয়ার কথা, বাংলাদেশ সময় দুপুর 1টা 40-এ এই মিটিংয়ে অংশগ্রহণ করবে আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য প্রতিনিধি দল। তো তারপরে আজকেই পল কাপুরের চলে যাবার কথা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। যেই দিন ভারত শুধু বলবে যে আমি ভারতে, ওই বলেছি যে 2 মাস মনে করেন বলবে যে এই বড় ঈদের আগে, গরু খাওয়া ঈদের আগে বাংলা ভারত থেকে বাংলাদেশে এক ছটাক চাল যাবে না, দুর্ভিক্ষ তো ছোট ঈদে লেগে যাবে, বড় ঈদে আসতে হবে না, দুর্ভিক্ষ লেগে যাবে। আমি তো বললাম যে ভারতের সাথে তেরিবেরি করে, মানে সোজা বাংলায় বলি সুদূর বুদুর করে, দুর্ভিক্ষ ছাড়া আর কিছু হবে না। ভারত কোনোদিনই বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। ভারত জানে কি, কারণ আপনি যুদ্ধে কয়জন লোক মারবেন, মারতে পারবেন না, বিশ্ব মেনে নেবে না। খাদ্য বন্ধ করে মানুষের ক্ষমতা কোথায়? আগে এই যে গৃহস্থরা তো ঢাকা শহরের ধনীর চেয়ে বেশি ধনী না তো, কিন্তু তারা এত হিম্মত কেন? সে জানে আমার ঘরে খাবার আছে, এই বছর আবাদ হয়ে 1.5 বছর চলবে, পরের বছর আবার আবাদ হবে। কিন্তু শহরে যতই আপনার টাকা থাকুক, আপনার ঘরে কিন্তু খাবার গ্রাম থেকে যাবে। তাই আপনার ভয় বেশি, গৃহস্থের কিন্তু ভয় নাই। যে এই যে ঘরে চাউল আছে, রান্না করবো, খড়ি আছে, কাইটে নিয়ে আসবো, এই একটু
ভর্তা খাবো, এই এই ক্ষেত থেকে কয়টা বেগুন আনবো, এই ক্ষেত থেকে কয়টা আলু আনবো, গাছে লাউ আছে, সিম আছে, পটল আছে, একটু একটা মাছ ধরে নিয়ে আসবো নদী থেকে, সে কিন্তু পারবে। কিন্তু এরা কিন্তু পারবে না। আপনি দেখেন নাই যে আপনার করোনাকালীন ইউরোপে এত লোক কেন মারা গেছে, বাংলাদেশের লোক কেন মারে নাই, এত দরিদ্র দেশ হওয়ার পরেও? এগুলো গবেষণা করলে পাওয়া যায়। তেমনি বাংলাদেশের সাথে ভারতের যত ইসরায়েলি খেজুর খাক আর আমেরিকান খেজুর খাক, ভারত যেদিন চাল বন্ধ করবে কোনো খেজুর খেয়ে আর কাজ হবে না। তাই আমি মনে করি যে এই পল সাহেব যে আসছেন, পল সাহেব আসলে ভারতকে ম্যানেজ করার জন্য আসছেন। ডিজিএফআই সাহেব যে চিফ, আমাদের ডিজিএফআই চিফ যিনি ভারতে গিয়েছেন, এত জায়গা থাকতো ওইখানে কেন? আমরা তো জানি ক্ষমতা পাই প্রথমে মক্কায় উমরা হজ করতে যায়, কিন্তু রাজনীতিতে হজ করতে গেলে আপনাকে দিল্লি যেতেই হবে। যে দলের, এমনকি জামাতও যদি ক্ষমতায় থাকতো, তাদের দ্বিতীয় কাবাটা দিল্লি থাকতো, চাপা যতই মারুক। পাকিস্তানে এসে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না, আমেরিকা এসে পারবে না, সৌদি আরব তো পারবেই না, কারণ তেল তো খাওয়া যাবে না, তেল তো গিলা খাইতে পারবেন না, গোসলও করতে পারবেন না। তা আপনার পেটে ভাত না থাকলে তেল দিয়ে আপনি কি করবেন? কোন গাড়িতে উঠবেন? ওই গাড়িতে উঠে পেটে তো ভাত থাকা লাগবে। তো ভারতকে ম্যানেজ করার জন্যই এই রাজনীতি চলতেছে। দেখা যাক ভারত কতটুকু ম্যানেজ হয়, সেটা আমরা অপেক্ষা করতে থাকি এই অধিবেশন পর্যন্ত। তো বাংলাদেশটাই তো এখন এই তথাকথিত জুলাই সন্ত্রাসী এবং তাদের মৌলবাদী শক্তির আন্ডারে। আমি সনদ বাতিল হওয়া বা থাকা, এটাই না আমি খুব গুরুত্ব দিতেছি না। কারণ আপনি দেখেন যে প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আপনি ভাবতে পারেন যে বিশ্ববিদ্যালয়গুলোর যে চরিত্র, তাদের যে চেহারা, যে রূপ, এখন তো বিশ্ববিদ্যালয়ে ঢুকলে বোঝা যায় না আমি কি কওমি মাদ্রাসায় আছি নাকি আলিয়া মাদ্রাসায় আছি। মানে এখন আপনাকে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় বলতে পারবেন না, বলতে হবে যে কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসায় আছি। আপনি দেখেন তো যে সমস্ত ছাত্রীরা এখন মিছিল করে, তাদের চেহারাটা দেখেন তো, তাদের পোশাক দেখেন তো। বুয়েট তো বহু আগেই ওটা, যদিও মেজবাউদ্দিন স্যার বলেছিলেন যে তিনি তো ৩৫ থেকে ৪০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হায়ার মাদ্রাসা হতে দেখলেন। বুয়েটের ব্যাপারে কেউ বলেন, ওটাকে আমরা কওমি মাদ্রাসা হয়ে যেতে দেখেছি। ওটা আসলে মার্কাজ হয়ে গেছে, তাবলিগের মাদ্রাসা। আমি অবাক হয়ে যাই, একটা বুয়েটের ছাত্র যারা ২৪ ঘন্টা সময় পায় না, এত ব্যস্ত থাকে পড়ালেখায়, তারা ৩ মাসে চিল্লায় যায় কিভাবে? আমি এটা বুঝি না। আপনি আমাকে বুঝায় বলেন তো, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিভাবে সে চিল্লায় যেতে পারে? ৪০ দিনের চিল্লায় কিভাবে যাইতে পারে? কি করে সম্ভব? কেউ আবার ৩ চিল্লার সাথে। আমি এমনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিনি, বুয়েটের ছাত্র চিনি, তারা ১ বছরে ৩ বার চিল্লা দিছে। তার মানে কি? প্রতিবার ৪০ দিন করে। এটা কি করে সম্ভব ভাই? শিক্ষক চিল্লাই গেলেও তাও চলে। বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার আছে, প্রত্যেকটাই একেকটা ২৪ জুলাই সনদ। আপনি কয়টা ঠান্ডা করবেন? একটা কথা মনে হয় ফরিদ ভাই, মনে হয় আপনার পয়েন্টে ধরাই দিই। আপনার যে বলছেন বুয়েটের যে লেখাপড়া করে, বুয়েটে যে লেখাপড়া করতো, বুয়েট বিশ্বের কয় নাম্বার ইউনিভার্সিটি এটা করেন? বুয়েটে আসলে আবার হয় মানে যে কত নাম্বার এত ইউনিভার্সিটি বলে? এমনি তো আর তার মান নিচে নেমে যায় নাই। পৃথিবীতে শিক্ষাগত যে মান, শিক্ষা প্রতিষ্ঠানের যে মান, সেই মান থেকে এমনি নিচে পড়ে যায় নাই। আপনি যেটা বলেছেন এই ২৪-এ, আবার আদালতের যেটা রিটের কথা বলেন, একটা রিট হয়েছে বাতিল করার, শুনলাম ১০ তারিখের মধ্যেই নাকি রায় চেয়েছে, এমন কথাও শুনতেছি। এখন আমি তো এই মুসলেকা সরকার, মুসলেকা আইনমন্ত্রী, মুসলেকা সরকারের আদালতের উপরে ভরসা করতে পারতেছি না। মানে আমি যে তাদের উপরে মন্তব্য করব, আচ্ছা এটা যদি পরে সকালেই বলে তারা কিছু জানে না, আদালত তখন আমি আমার মন্তব্য ব্যর্থ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে আমাদের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে জুলাইয়ে মানে পুলিশ তদন্ত করা হবে। তিনি ৪৮ ঘন্টা না যেতে বললেন, আমি তো এগুলো বলি নাই। একেবারে ঠাড়া পড়া মিথ্যা কথা তিনি বলে দিলেন। এই যে সারা পৃথিবীতে পত্রিকার খবর গেল, ওই যে একজন লিখেছেন, ফরিদ ভাই ইমামদের পাউরুটির খবর কি? তাদের পাউরুটির অবস্থা খুব খারাপ। এখন তাদের পাউরুটির সাইজ কমে গেছে, কারণ আগে তো ৫ বেলা খাইতো, শেখ হাসিনা আমলে ৫ বেলা দাওয়াত খাইতো। এখন ৩ বেলা পাওয়া তাদের জন্য করতে, ২ বেলা যেহেতু কমে গেছে, সুতরাং এই যে মৌলবীদের যে পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছিল আর ঘাড় ফুলে গেছিল, ওগুলো কমে গেছে, এখন কমতেছে। যাই হোক, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য পাউরুটির কথা। আরেকটা জিনিস দেখেন, আপনি এদের কথা আমরা কিভাবে বিশ্বাস করব? আমি যদি রিটের কথা ধরে নেই, ধরেই নিশ্চিত এটা বাতিল হয়ে যাবে। কিন্তু সরকার তো বলবে আমরা এগুলো কিছুই জানি না। এমন কি হইতে পারে রিটালা বলবে আমি তো কিছুই করি না, আমার জিনে বলছিল, রাতের বেলা এক জিন আসছিল, জিন আসর করছিল আমার উপরে,
আবার রাস্তাতে যাওয়ার সময় ইয়াবা খাওয়াই দিছিল, আমি ভুলে তো আদালতে গেছি, এটা বলে ফেলতে পারে। সুতরাং এই দেশ নিয়ে কোনো মন্তব্য করা ঝুঁকিপূর্ণ। তবে এটা বাতিল হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এই দফা যদি টিকে যায় তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে, বিএনপি। এই তাদের এই দফা টফা যা আছে না, কি এগুলো আমার মনে থাকে না। মানে আমি বাংলাদেশের সংবিধানে মানে আসল ঘরের ফসল নাই, ঢেকির ঘরে চান্দুয়া। মানে এটা বলে আমাদের দেশে যে নিজের ঘরে সিলিং নাই। আগে গ্রামে গঞ্জে সিলিং থাকতো না, রঙিন সিলিং, যে নিজের ঘরের চাল নাই সে সিলিং দেয় হলো মানে যে আপনার রান্নাঘরে গিয়ে সে সিলিং দেয়, বিষয়টা এরকম। আমাদের সংবিধান নিয়ে টানাটানি, সেইখানে এই 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 সমস্ত কি কই থেকে কি জুলাই সনদ ফনদ নিয়ে আসতেছে, যেখানে মুক্তিযুদ্ধের সনদ টিকে থাকতেছে না, সংবিধানটিকে কোত্থেকে কি নিয়ে আসে আমি বুঝি না। আমার মাথায় এটা ঢুকে না যে এই দেশটা এখন কারা চালাইতেছে, বুঝাই তো মুশকিল। এই দেশ কে চালাইতেছে এখন? এই যে দাদা ভাই আমার যে কথা বললো ভুইয়া সাহেব, এখন ইসরায়েল তো এই দেশ চালাইতেছে না, আমার তো সন্দেহ হয়। যেহেতু এই যে নেতাদের সাথে আমরা বিপিন নূরের সাথে ছবি দেখেছি, বিপিন নূর প্রথমে অস্বীকার করে পরে স্বীকার করেছে সেই বিপিন নূর এখন এমপি। কেন বিএনপির ওই সাথে যে আসলাম চৌধুরী যে বিএনপির আসলাম চৌধুরীর সাথে চট্টগ্রামের, আমরা ছবি দেখেছি। সুতরাং আমরা তো বুঝতে পারতেছি না এই দেশ বাংলাদেশটা কে চালায়। আমার মনে হয় ভারত ছাড়া সবাই মিলে চালাইতেছে। আবার দুষ্ট লোকেরা বলে ভারতও আছে সাথে, কারণ সালাউদ্দিন বলে আর কি, সালাউদ্দিনের কেউ কেউ দুষ্ট লোক সালাউদ্দিন বলে। তো এটা নাকি ভারতের অনুরোধ এবং হুকুমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। আমি বুঝে উঠতে পারতেছি না কিছু, মানে আর কোনো কিছু বলাটাও ঝুঁকিপূর্ণ বাংলাদেশ নিয়ে অন্তত। কারণ মানে ওই যে বাংলাদেশের আমি যে বলছি যে রহস্যে ঘেরা, রহস্যে জি জি ঘেরাই তো ফরিদ ভাই। না, এখন আপনার কথা মানে নিলাম। আমি যদিও বলছিলাম প্রকাশ্যে, আসলে রহস্যে ঘেরা হয়েছে। এখন বাংলাদেশটা পুরাই রহস্যে ঘেরা, যে কে যে কার খালু, কে যে কার মামা। মনে করেন যে আত্মীয়র মধ্যে যখন আত্মীয় হয় সম্পর্ক কিন্তু বোঝা যায় না, তখন কিন্তু আর আত্মীয়তা বোঝা যায় না। মনে করেন যে নানা শ্বশুর আর খালার শ্বশুর তখন বদলে যায়। আমার এক বন্ধু আছে, সে তার সে তার সে তারা ভাই ভাই যারা বিয়ে করছে, মানে তাদের বাড়িতে খালার ভাগ্নি মিলে হয়েছে যা। সত্য ঘটনা এটা, আপনাদের এলাকায় দুই চারটা থাকতে পারে। মানে খালা ভাগ্নি মিলে হয়ে গেছে যা। এখন কে কারে কি ডাকবে, এখন আপনি অনুযায়ী কে কারে কি ডাকবেন? কারণ দুইজনে দুইজনে হয়ে গেছে যা, ওইখানে তো সন্তান কারে ডাকবে? একটা খালা ডাকবে, না চাচি ডাকবে, না বোন ডাকবে? নিজেই তো জানে না কি ডাকবে, সে তো বুঝতেই পারবে না কারে কি ডাকবে। তো বাংলাদেশের এরকম সম্পর্ক, এখানে এখানে চাচা ভাতিজা বাইরে হয়ে গেছে, বুঝতে পারছেন? চাচা ভাতিজা যখন বাইরে হয়ে যায় তখন তো সম্পর্ক উল্টে যাবে। ওই বাড়িতে কারে আপনি খালু ডাকবেন, কারে ভাতিজা ডাকবেন, কারে নাতি ডাকবেন, কারে ভাই ডাকবেন, বোঝা যাবে না। তো বাংলাদেশের অবস্থা তাই। এখানে খালা ভাগ্নি মিলে যা হয়ে গেছে, এইখানে চাচা ভাতিজা মিলে, মামা ভাগ্নে মিলে ভাইরা হয়ে গেছে। এই দেশের এখন ক্ষমতা বোঝা যাইতেছে না আসলে কে দেশটা চালাইতেছে। মুসলেকা প্রধানমন্ত্রী সাহেব তো আমার ভাবির পোলাদের পোস্ট দেখলে তার ডায়রিয়া হয়ে যায়। তো এখন কিভাবে বিশ্বাস, আমি চিন্তা করছি যারা আওয়ামী লীগের কিভাবে সামলাবে। আমার ভাবির পোলা পোস্ট দেখে যদি তার কাপড় চোপড় নষ্ট হয়ে ডায়রিয়া হয়, আওয়ামী লীগ যখন মাঠে নামবে তার পরিণতি হবে কি? আমি এটি নিয়ে এখন চিন্তিত। জি, সিংকুব আমার তো রেডি আছে ভারত ভাঙার জন্য, দায়িত্ব নিয়ে কথা বললাম। যত বামপন্থী দেখেন বাংলাদেশ এবং ভারতের, সবার দিন এই, আর যত মৌলবী সবার স্বপ্ন দিনে এদের দুই জায়গায়। আমি বুঝি না বামপন্থীরা তো নাস্তিক, এই মৌলবীদের সাথে এত চিন্তা কিভাবে মিলা যায়? এদের সারাদিন স্বপ্ন ভারত ভাঙার। আমি দায়িত্ব নিয়ে কথা বললাম, সারাদিন স্বপ্ন দেখে এরা দেখে যারা ভারতকে ভাঙবে তারা বেহেশতে চলে যাবে সেল চালাইয়া। নবী নাকি 1400 বছর আগে বলে গেছে, 1500 বছর আগে বলে গেছে যে ভারতে যারা যুদ্ধ করবে এরা চাল চালায় বেহেশতে চলে যাবে। আল্লাহ শুনছেন তো? এর আগে সেল চালায় বেহেশতে গেছে, সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করতে দেয়। এবার ভারত ভাঙতে পারলে সেল চালায় বেহেশতে যাবে, মায়ের পেটের বোনের জমির ওয়ারিশ মারবে। আর আজকে দেখলাম বাংলাদেশের নিজে ওই জামাতে ইসলামের নেতা নিজের মেয়ের দর্শন করছে, তারা প্রেগনেন্ট বানাইছে, এরা সেল চালায় সব বেহেশতে চলে যাবে। এর আগে সরমনায়ের মুরিদ তার কন্যারে দর্শন করছিল, পত্রিকা খুঁজলেই পাবেন। এরা সেল চালায় বেহেশতে চলে যাবে ভারতের সাথে যুদ্ধ করলেই। ভারতের মুসলমানরা এই চিন্তাই করে যে গজওয়ায় হিন্দ তারা সহযোগিতা করবে, তারাও সব বেহেশতে চলে যাবে সেই বদরের সাহাবীর যুগে। ঠিক যেরকম বাংলাদেশে আল বদর বাহিনী বানিয়েছিল ইসলামের নামে এই বদমাইশেরা, এই জামাতিরা, এই পাকিস্তানিরা। বাংলাদেশে 30 লক্ষ মানুষ হত্যা করছে আল বদরেরা, এই আল বদর নাম দিয়ে। চিন্তা করেছেন? এদের চিন্তা ভাবনা দেখছেন? ধর্মের কই নিয়ে আসছে। তো ভারতের আজকে পিছিয়ে থাকার কারণ অর্থনৈতিক ভাবে, জ্ঞানে বিজ্ঞানে, এর জন্য দায়ী হচ্ছে বামপন্থীরা আর হচ্ছে আপনার এই 47-এর চেতনাধারী মুসলমান।
তাহলে সত্যি আজকে ভারত আমেরিকা হয়ে যাইতো, কোনো সন্দেহ নেই। দেখি কমেন্টস। হ্যাঁ, জাতীয় সঙ্গীত না ভাই, মুসলমানরা কোনোদিন দেশই মানে না, তারা নিজের চিন্তার বাইরে যাবে না। কি করবে চাচার বাপের মধ্যে লড়াই।